আগে থেকে পাবো না। আগের পার্টটা পাবেন না রেকর্ডিং। মঙ্গল, আর এখানে হচ্ছে রাহু, আর এখানে বৃহস্পতি, এখানে হচ্ছে গিয়ে শুক্র, আর এখানে হচ্ছে গিয়ে রবি আর বুধ। এই রইল আমাদের গোচর। আর এর সঙ্গে আরেকটুখানি রয়েছে, এখানে রয়েছে শনি, আর ওপাশে রয়েছে কেতু, আর এখানে রয়েছেন কেতু। তো এই হলো আমার কম্বিনেশন। তো এবার এইখানে রাহু, আপনারা লক্ষ্য করুন, এই মঙ্গলের উপরে দৃষ্টি দিয়েছে। মঙ্গল, সে নিজেও এই মঙ্গলের উপরে দৃষ্টি দিয়েছে। কোথায় ঘটেছে এটা? 8 নম্বর ঘরে। তাহলে এই মঙ্গল আর রাহুর দৃষ্টিতে এর সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে? প্রথমত হচ্ছে কি ফিফথ হাউস, সন্তান প্রাপ্তি জনিত কোনো সমস্যা। ফোর্থ হাউস, রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে, বন্ধুদের কারণে প্রতারিত হওয়ার সম্ভাবনা, বন্ধুদের কারণে ডিস্টার্ব, ড্যামেজ হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বন্ধুদের সঙ্গে কোনো কিছুতে করতে গিয়ে বিপদে পড়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। 5 নম্বর ঘরে মঙ্গল রয়েছে। 5 নম্বর ঘর হচ্ছে প্রেমের ঘর, আর 8 নম্বর ঘর হচ্ছে যৌনতার ঘর। প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং সেখান থেকে সমস্যা বৃদ্ধি, এটা এই সময় ঘটতে পারে। বিলাসিতা বিরাট যে হবে সেটাকে এখন আমরা ভাববো না, বিলাসিতাটাকে আমরা ডিলে করব। কেন করব? কারণ হচ্ছে গিয়ে এর থার্ড হাউসে শনি রয়েছে, আর এর বৃহস্পতি সেটা 6th হাউসে রয়েছে। ফলে এর যে বিলাসিতার কারণে প্রচুর ব্যয় হবে, 12 নম্বর ঘরটা কিছুটা ক্লোজড হয়ে আছে। এখানে ব্যয়ের থেকে অন্যান্য দিক থেকে ক্ষতির সম্ভাবনা বেশি। লগ্নপতি ষষ্ঠে থেকে মোটামুটি প্রোটেক্ট করবার চেষ্টা করবে শত্রুতা জনিত ক্ষতির থেকে। তাহলে এই মঙ্গল যে সমস্যাগুলো সৃষ্টি করতে পারে, সেই সমস্যাগুলোর মধ্যে চেঞ্জেস আমরা দেখতে পাবো কিভাবে? সেখানে ধরুন শুক্র এলো মঙ্গলের ওপরে, রোমান্টিক হয়ে যাওয়া, বিলাসিতা, লোন, খরচ বৃদ্ধি, প্রেমের ক্ষেত্রে অশান্তি, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। এই রবির ওপরে আবার, এই মঙ্গলের উপরে রবি চলে এলো। মঙ্গলের উপরে যখন রবি চলে আসছে, তখন কিন্তু তার টাইপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন হচ্ছে গিয়ে কোনো স্পেসিফিক রিজন যেটা অ্যাভয়েড করা যাবে না। রবি হচ্ছে এই লগ্নের জন্য নবমপতি। তাহলে নবম ভাব ইন্ডিকেট করে রেসপন্সিবিলিটি, ধর্ম। তাহলে সেই ধর্মের কারণে, রেসপন্সিবিলিটির কারণে কিছু সমস্যা সৃষ্টি হওয়া, সেটাকে ইন্ডিকেট করবে নবম ভাব, এবং সেই সমস্যার কারণে ব্যয় বৃদ্ধি, এটাকে ইন্ডিকেট করবে এই মঙ্গলের ওপর থেকে রবির সঞ্চার। এবং তার সঙ্গে সঙ্গে খরচ, কিছু কিছু ক্ষেত্রে বদনাম, বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা, ব্লকেজ ইত্যাদি ইন্ডিকেটেড হবে। এবার এসে বলল, দেখুন তো আমার একটা চাকরি পাওয়ার কথা আছে, চাকরিটা বিদেশে, চাকরিটা পাবো কিনা? তাহলে এই চাকরিটা বিদেশে হওয়ার জন্য আবার চাই দুটো জিনিস। একটা হচ্ছে এর চার্টে বিদেশে যাওয়ার কম্বিনেশন আছে কিনা। তাহলে মঙ্গলের দৃষ্টি সেটা শুক্রের ওপরে পড়েছে, শুক্র একাদশপতি। মঙ্গলের দৃষ্টি সেটা বুধের ওপরে পড়েছে, চতুর্থ দৃষ্টি। তাহলে সেটাও হচ্ছে গিয়ে বিদেশ যাত্রার পক্ষে পজিটিভ। বুধ হচ্ছে দশমপতি। তাহলে আমরা জানি যে দশম, একাদশ, দ্বাদশ সম্পর্ক হলে জাতকের বিদেশ যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। তাহলে এখানে দশম, একাদশ, দ্বাদশ সম্পর্ক সৃষ্টি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে বিদেশ যাত্রার সংযোগ রয়েছে। আর বিদেশে গিয়ে থাকতে পারবে কিনা, সেটা আমরা কি করে আইডেন্টিফাই করব? এটাও আমরা জানি যে যদি আমরা দেখতে পাই যে যদি দশম, দ্বাদশ এবং একাদশ এদের সঙ্গে সম্পর্ক হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের সঙ্গে সম্পর্ক হয়। কেন চতুর্থ? কারণ চতুর্থ হচ্ছে বাসস্থান। চতুর্থ ভাব তো হোটেলও হতে পারে, কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স সেটাও কিন্তু চতুর্থ ভাব থেকেই দেখতে পাওয়া যাবে। তাই চতুর্থপতি যখন দ্বাদশপতির দ্বারা দৃষ্ট হয়ে রয়েছে, চতুর্থপতি সে যখন দ্বাদশপতির দ্বারা দৃষ্ট হয়ে রয়েছে, মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির উপরে পড়েছে, তাই বিদেশ যাত্রার একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
তাহলে এই ক্ষেত্রটা মোটামুটি পরিষ্কার হলো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ট্রানজিট বুঝি। এই মঙ্গলটাই ক্ষতি করবে। এই মঙ্গলটার উপরে যখন ঠিক 2 বছর পরে বৃহস্পতি আসবে, তখন কি হবে? ধরে নিচ্ছি আমরা ততক্ষণে বিয়ে টিয়ে হয়ে গেছে, বা বিয়ের সমস্ত জটিলতা সমস্যা সেগুলো থেকে মুক্তি পাওয়া গেছে, অশান্তি থেকে জাতক বা জাতিকা তারা শান্তিতে বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেছে, বিয়েও হয়ে গেছে। কিন্তু বিয়ের পরেই দেখতে পাওয়া যাবে যে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তীব্র সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। কেন তীব্র সমস্যা? কারণ হচ্ছে গিয়ে পঞ্চমে কেতু এবং পঞ্চমপতি মঙ্গল অষ্টমে। এখানে একটা মজার জিনিস হচ্ছে, পঞ্চমের সঙ্গে কিন্তু অষ্টমের সম্পর্ক রয়েছে। কারণ অষ্টম ছাড়া আমাদের সন্তান হবে না। আমাদের যে যৌন মিলন সন্তানের জন্য দরকার, সেটা পঞ্চম ছাড়া কোনোভাবেই হবে না। তাই পঞ্চম আমাদের ভীষণ দরকার। আর পঞ্চমের সঙ্গে সঙ্গে, সরি, পঞ্চম না, অষ্টম, অষ্টমের সঙ্গে পঞ্চমের সম্পর্ক হলে পরেই কিন্তু তখন সন্তান উৎপাদন হবে। তাহলে কিরকম ব্যাপারটা? অষ্টম ভাবের সঙ্গে সম্পর্কে পঞ্চম ভাব সে হচ্ছে গিয়ে উদ্দীপিত হবে। তাহলে পঞ্চমপতি অষ্টমে গেছে, তার মানে হচ্ছে এর সন্তান উৎপাদন করার চেষ্টা আছে। এই মানুষটা চায় যে আমার বাচ্চা হোক। মানে এই মানুষটার আগ্রহ রয়েছে যে আমার সন্তানাদি হোক। তাহলে এইবার এই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যখন এই বৃহস্পতিকে আমরা দেখব এই জায়গাটাতে এসছে, তখন হচ্ছে গিয়ে এর সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। এবং আপনারা জানেন যে সন্তান প্রাপ্তির জন্য সকলেই জানেন যে যৌন মিলন এবং সন্তান প্রাপ্তি এই দুটোর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 10 মান্থসের একটা গ্যাপ থাকে। অর্থাৎ বাচ্চা নেব আর বাচ্চা হবে, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 10 মাসের। তাহলে এই যে 10 মাসের যে ডিফারেন্স হলো, 10 মাসের যে গ্যাপ তৈরি হলো, এই গ্যাপটা ইন্ডিকেট করে যে বৃহস্পতি এই ঘর থেকে তখন এই ঘরে চলে আসবে, মানে এখানে চলে আসবে। এবং বৃহস্পতি যখন 8th হাউসে থাকবে, থেকে মঙ্গলকে দৃষ্টি দেবে, তখন কিন্তু সন্তান ধারণের যোগ তৈরি হবে। আর বৃহস্পতি যখন এখান থেকে পঞ্চমকে দেখবে, তখন সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। তাহলে এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে, তাহলে কেতু কি করবে? কেতু বেসিক্যালি কমপ্লিকেশন ক্রিয়েট করবে। এই যে এতদিন সন্তান হচ্ছে না, এবার সন্তান হওয়ার জায়গা তৈরি হচ্ছে, এই জায়গাটাতেই সাপোর্ট দেবে কেতু। কেতু এইখানে বসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রটাকে ডেভেলপ করবার চেষ্টা করবে, সরি, সন্তান প্রাপ্তির ক্ষেত্রটাকে ড্যামেজ করবার চেষ্টা করবে। এবং কেতুকে বৃহস্পতি কন্ট্রোল করবার চেষ্টা করবে। যখন কন্ট্রোল করতে পারবে, তখন গিয়ে এর ডেলিভারি হবে। তাহলে এমন সময় বাচ্চা নিতে হবে ম্যাক্সিমাম সাকসেসফুল ডেলিভারির জন্য, যাতে করে ঠিক এই বৃহস্পতির দৃষ্টি কেতুর উপরে পড়বে, সেই সময় সন্তানের ডেলিভারি হবে। কিংবা এর প্রপার 5th হাউস, এর যে লগ্ন হচ্ছে 2 ডিগ্রিতে, এর একদম প্রপার 5th হাউস, সেইখানে যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে, সেই সময় ডেলিভারি হবে। তাহলে এই যে জায়গাটা, এই দুটো জায়গায় ইম্পর্টেন্ট। একটা জায়গাতে আমরা কি করছি? সন্তান প্রাপ্তির ক্ষেত্রটাকে স্ট্রং করছি। আর একটা জায়গায় আমরা কি করছি? সন্তান প্রাপ্তির ক্ষেত্রটার দিকে না তাকিয়ে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রের দিকে না তাকিয়ে যে কমপ্লিকেশন সৃষ্টি করছে তাকে স্ট্রং করবার, তাকে কন্ট্রোল করবার চেষ্টা করছি। সুতরাং এই ব্যাপারটা পরিষ্কার হলো যে আমাদের কোন টাইমে বাচ্চা হওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে সেইটা ট্রানজিটে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে এই মানুষটাকে আমরা গাইড করব যে তুমি ভাই এই টাইমটাতে বাচ্চা নাও। তাহলে মঙ্গল কোথায় আছে? মঙ্গল রয়েছে 1 ডিগ্রি 57 মিনিটে। লক্ষ্য করুন, ঠিক সেই টাইমেই মঙ্গল রয়েছে 1 ডিগ্রি 57 মিনিটে। তাহলে যখন ও হচ্ছে গিয়ে মঙ্গলের ওপরে বৃহস্পতির মুভমেন্টে ও সন্তান ধারণ করবে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে বৃহস্পতি উম যখন এখানে প্রবেশ করবে, তার থেকে
2 মাস পরে অ্যাপ্রক্সিমেটলি তুমি বাচ্চা নাও, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি এটা জুন। জুনে যদি সে সন্তান ধারণ করে তাহলে মোটামুটি 280 দিন পরে সন্তানের গর্ভ থেকে সে মুক্ত হবে। তাহলে 280 দিন মানে হচ্ছে গিয়ে 9 মাস 10 দিন। তাহলে জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, জানুয়ারি বা ফেব্রুয়ারি, এখানে আমরা ধরে নিচ্ছি ফেব। তাহলে দেখুন, সিস্টেমটা উপর থেকে এমন করেই পাঠিয়ে দেওয়া হয়েছে যে ইনি যদি জুনে কনসিভ করেন তাহলে ফেব্রুয়ারিতে উনি ডেলিভারি হবে। এবং তখন হচ্ছে গিয়ে যখন ডেলিভারি হবে তখন বৃহস্পতি এই ঘরে চলে আসবে। আমাদেরকে এটা দেখেই বলতে হবে। আরেকটা কাজ আমরা করতে পারি, যখন কেতুর কাছাকাছি বৃহস্পতির দৃষ্টি পড়বে সেই সময় হচ্ছে গিয়ে সন্তান প্রাপ্ত হবে। আর যখন একদম 5000 ডিগ্রি 2 ডিগ্রি 50 মিনিট সেখানে হচ্ছে গিয়ে বৃহস্পতির দৃষ্টি আসবে তখন সন্তান ধারণ করবে। তাহলে এই জায়গাটাকে করি 2 ডিগ্রি 50 মিনিট, এটা এই জায়গাটাতে। আর কেতু অবস্থান করে রয়েছে 23 ডিগ্রিতে। তাহলে 2 ডিগ্রি 50 মিনিট থেকে 23 ডিগ্রিতে যেতে বৃহস্পতির কত সময় লাগবে এটা আপনারা জানেন, মোটামুটি 9 মাস, 8.5 মাস 9 মাস এরকম একটা টাইম লাগবে। তাহলে যদি আমরা এমন টাইমেও একে বলি যে তুমি কনসিভ করো এমন একটা টাইমে যখন বৃহস্পতি একদম শুরুর দিকে থাকবে, বৃহস্পতি একদম শুরুর দিকে থাকবে, এই টাইমে তুমি কনসিভ করো। আর যখন বৃহস্পতি একটু শেষের দিকে আসবে নিচের দিকে, মানে ওই ধরুন 23 ডিগ্রি 24 ডিগ্রি 25 ডিগ্রি, অর্থাৎ তখন এই কেতুটা কন্ট্রোলড কন্ডিশনে থাকবে এবং সেই সময় হচ্ছে গিয়ে বাচ্চা তুমি নিতে পারো। তাহলে এটা আমরা সাজেস্ট করতে পারি। তবে এটার থেকে অনেক অনেক বেটার হচ্ছে আগের সাজেশন, অর্থাৎ মঙ্গলের উপর দিয়ে বৃহস্পতি ট্রানজিটে কনসিভ করবে এবং মঙ্গলের উপর দিয়ে বৃহস্পতি ট্রানজিট ছেড়ে ও যখন এদিকে চলে আসবে, অর্থাৎ 9 নম্বর ঘরে চলে আসবে, সেই সময় হচ্ছে গিয়ে ওর বাচ্চাটা হবে। তাহলে এই জায়গায় ট্রানজিটটা বুঝতে পারা গেল। এবার এই লোকটাই আমার কাছে এসছে চাকরি পাবো জানতে। তো আপনারা প্রথমে একটা জিনিস দেখুন, আহ এখানে একটা জিনিস লক্ষ্য করুন। প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে চাকরি পাওয়ার যোগ আছে কিনা। তো আমরা দেখবো, আমরা একটু দেখি চাকরি পাওয়ার যোগ আছে কিনা। দশমে রবি, আর এদিকে হচ্ছে গিয়ে শুক্র, একাদশে বুধ যুক্ত হয়েছে, বুধ শুক্রের ডিগ্রিটা একটু দেখবো। আহ বুধ 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 6 ডিগ্রি আর শুক্র 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 19 ডিগ্রি, হ্যাঁ চাকরি পেতে পারে, চাকরি পাওয়ার জায়গা আছে এবং চাকরি পাওয়ার সম্ভাবনা পুরোপুরি, চাকরি পাওয়ার যোগ সলিড ভাবে আছে। খুব ভালো কথা, চাকরি পাক, আমাদের কোনো সংশয় নেই। এবার ট্রানজিটে কবে চাকরি পান, তাহলে প্রথম ক্ষেত্র হচ্ছে 6 হাউস, যেখানে এখন গুরু আছেন। তাহলে চাকরির ক্ষেত্রে এফেক্টিভ গ্রহ কোনটা। আজকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বেসিক ভৃগু প্রোগ্রেশন। আমাদের আজকের রাজীব বাবু আছেন। হ্যাঁ স্যার আছি। আচ্ছা, তো রাজীব বাবু ভৃগু প্রোগ্রেশনটা দেখানোর জন্য একটু বলেছেন, তো সেটা আমি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দেবো। আহ, তাহলে এইখানে হচ্ছে গিয়ে ওনার চাকরি পাওয়ার ক্ষেত্রে সিগনিফাইং গ্রহ কে বা ষষ্ঠ ভাব দশম ভাব। তাহলে চাকরি পাবে কোন দশায়, সেই দশা চলছে কিনা আমাদের দশা দেখে আইডেন্টিফাই করতে হবে। আর বৃহস্পতি সে চাকরি দেবে কিনা, কিংবা শনি চাকরি দেবে কিনা, কিংবা শুক্র চাকরি দেবে কিনা, এদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবার শুক্রের থেকে বৃহস্পতির উপরে বেশি ভরসা করতে হবে। কেন ভরসা করতে হবে, কারণটা আমি বলছি। শুক্র অল্প দিনের জন্য আসে, এই অল্প দিনের মধ্যে চাকরি করিয়ে দেওয়া এটা শুক্রের জন্য একটু কঠিন হতে পারে। তাই এমন একটা গ্রহকে নিতে হবে যার টাইমিংটা একটু মোটামুটি স্ট্যান্ডার্ড, যে সময়ের মধ্যে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বৃহস্পতি রয়েছেন, রাহু কেতু শনি এরা রয়েছেন, মঙ্গলের উপরে কখনো কখনো আমরা ডিপেন্ড করি না যে তা নয়।
আমার হোমিওপ্যাথি ওষুধের গুলি শেষ হয়ে এসছে, এটা আবার নিয়ে আসতে হবে। অসাধারণ এনার্জি বুস্টার। তো এবার আহ আমাদের এই চার্টটার মধ্যে আমরা দেখবো যে কোন গ্রহটা আমাদেরকে চাকরি দিতে পারে। তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে কোন গ্রহটা মেইনলি ক্লোজলি অর্থ ত্রিকোণের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থ ত্রিকোণ মানে হচ্ছে 2, 6 আর 10। 2, 6, 10 এদের সঙ্গে কোন গ্রহটা, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এদের মধ্যে কে ক্লোজলি রিলেটেড সেটাকে দেখতে হবে। তো এখানে অর্থ ত্রিকোণের সঙ্গে ক্লোজলি রিলেটেড তিনি হচ্ছেন বৃহস্পতি। দেখুন শুক্র, রাহু, বুধ এদের সঙ্গে জুড়ে বসে রয়েছেন, এবং বৃহস্পতির দৃষ্টি সেটা শনির উপরেও পড়েছে। এই যে বৃহস্পতির উপরে শনি, শনির উপরে বৃহস্পতির দৃষ্টি পড়লো, এই দৃষ্টিটাকে আমরা নাম দিয়েছিলাম একক দৃষ্টি। অর্থাৎ একজন আরেকজনকে দেখবে কিন্তু অন্যজন প্রথম জনকে দেখবে না। অর্থাৎ আমি আপনাদেরকে দেখবো না কিন্তু আপনারা আমাকে দেখতে পাবেন। এই যে আপনারা সবাই ভিডিও অফ করে রেখেছেন, আমি দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একক দৃষ্টি। মানে বৃহস্পতি শনিকে দেখছে কিন্তু শনি বৃহস্পতিকে দেখছে না। তার মানে এখানে শনির উপরে বৃহস্পতির নিয়ন্ত্রণ আছে, কিন্তু বৃহস্পতির উপরে শনির নিয়ন্ত্রণ এই ছকে নেই। তারই সঙ্গে সঙ্গে রাহুর সঙ্গে বৃহস্পতির সংযোগ, এটা চাকরি প্রাপ্তিকে ইন্ডিকেট করে। আমরা বলেছিলাম যে আমাদের রাশিচক্রের দুটো চাকর আছে, শনি চাকর আর রাহু চাকর। একজন হচ্ছে সভ্য ভদ্র ভালোবাসা যুক্ত চাকর, আর আরেকজন হচ্ছে দুষ্ট চাকর। এই দুষ্ট চাকরটা হচ্ছে রাহু, আর ভালো চাকরটা সে হচ্ছে ডেডিকেটেড সার্ভেন্ট, সে হচ্ছে শনি। এছাড়াও শনির আরো অনেক গুণাবলী রয়েছে, রাহুরও রয়েছে। কিন্তু দাস এই ওয়ার্ডটা যখন আসবে তখন শনি আর রাহুকে বাদ দিয়ে আপনি আর কাউকে চট করে পাবেন না। আজকে আমি প্রচুর এনার্জি জমা করেছি আপনাদের ক্লাসটা ভালো করে করাবো বলে। তো এবার এখানে বৃহস্পতির নিয়ন্ত্রণ বেশি, এটা আমরা বুঝতে পারছি। তা সত্ত্বেও শনির ত্রিকোণে রয়েছে, শনির সঙ্গে ত্রিকোণ সম্পর্কে রয়েছে, বাট বৃহস্পতির নিয়ন্ত্রণ এখানে বেশি। তাহলে বৃহস্পতির এই ঘরটাতে অবস্থান, বৃহস্পতি এখন কোথায় রয়েছে আপনারা সবাই জানেন, বৃষ রাশি। তাহলে বৃহস্পতির বৃষ রাশিতে অবস্থান, এটা কিন্তু খুব সহজভাবেই ইন্ডিকেট করে যে বৃহস্পতি এখন চাকরি দিতে পারছে। কিন্তু এই যে বৃহস্পতি রয়েছে, এই বৃহস্পতি কিন্তু একে চাকরি দিতে সত্যি সত্যি পারবে না। কেন পারবে না? কারণ এই মুহূর্তে এর বৃহস্পতিটা কিন্তু ট্রানজিটে চার্জ হচ্ছে না। খেয়াল রাখুন, বৃহস্পতির দৃষ্টি এখানে পড়েছে, বৃহস্পতির দৃষ্টি এখানে পড়েছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি এখানে পড়েনি। কেউ কিন্তু ওনাকে চার্জ করতে পারছে না। তাহলে এই বৃহস্পতিকে চার্জ না করলে, বা এর হচ্ছে গিয়ে সিক্স হাউসটাকে কোনোভাবে চার্জ না করলে, 10th হাউসকে চার্জ না করলে চাকরিটা পাবে কোত্থেকে? একে তো চাকরি পেতে হবে। তাহলে এই ক্ষেত্রে এর চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা এইখানে এসে বাড়বে। লক্ষ্য করুন, এখানে যখন গুরু থাকবে, বৃহস্পতি যখন এইখানে থাকবে, এখানে হচ্ছে বৃহস্পতি, আর শনি যখন এইখানে থাকবে, লক্ষ্য করুন, এই শনি এখান থেকে যেই বেরিয়ে আসলো, সে 10th হাউসের উপরে দৃষ্টি দেবে। এটা মোটামুটি সামনের বছর মাঝামাঝির পর থেকে আমরা দেখতে পাবো। আমি শনির ট্রানজিটটা একটু দেখে বলি আপনাদেরকে। জাস্ট 1 মিনিট। তাহলে শনি এখানে থাকবে, বৃহস্পতি এখানে থাকবে। তাহলে বৃহস্পতির দৃষ্টি এইখানে পড়বে, আর শনির দৃষ্টি দশম ভাবের উপরে পড়বে, যেখানে রবি বসে আছে। রবিকে, রবি হচ্ছে নবমপতি, সেইখানে বসে আছে। তার উপরে দৃষ্টি দিচ্ছে কে? চতুর্থে ভাবে, অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি শনি। শনি দ্বিতীয় ভাবের মালিক। আচ্ছা, শনি ট্রানজিট আমরা দেখবো। 1 মিনিট। 29শে মার্চ 2025। 29শে মার্চ 2025। তারপরে বৃহস্পতি মিথুনে ঢুকবে। তাহলে এই সময় যখন বৃহস্পতি মিথুনে ঢুকবে, শনি মিনে ঢুকবে। বেশ,
নিজের জায়গাটা বুঝে নেবে, তখন হচ্ছে গিয়ে চাকরি হওয়ার যোগ তৈরি। এরপরে আর একটা স্ট্রং কম্বিনেশন বলি। এই সময় শনি যে ভেতরে ঢুকলো, ওখানে আগে থেকেই রাহু রয়েছে। এই রাহু যখন মুভ করে এদিকে আসবে, আর শনি তখন মুভ করে রাহুর দিকে যাবে, তাহলে এই শনি যখন রাহুর দিকে এগোচ্ছে, তখন বোন ডেন্সিটিতে ডিস্টার্ব হবে, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, এগুলোতে ভুগবার প্রবণতা বাড়বে। কিন্তু যখন হচ্ছে গিয়ে শনিকে রাহু অতিক্রম করে যাবে, মানে শনি রাহুর ওই পারে, রাহু শনির এই পারে, তখন কিন্তু শনিটা ফ্রি হবে। সেই সময় গিয়ে এই লোকের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে আপনি যদি ট্রানজিট মোটামুটি বুঝে যান যে কোন সময় রাহু কোথায় যাবে, কোন সময় শনি কোথায় যাবে, সেটা আপনি মোটামুটি বুঝে গেলে, মানে ভীষণ ভালোভাবে বুঝতে হবে না, বাট মোটামুটি বুঝে গেলে আহ মোটামুটি বুঝে গেলে পরেই আপনার জায়গাটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে যে শনি কবে রাহুকে অতিক্রম করবে, তবে বৃহস্পতি আদৌ দশম ভাবের উপরে বা দশম পতির উপরে দৃষ্টি দেবে কিনা, এবং শনি বৃহস্পতির যুগ্ম দৃষ্টি, সেটা কিন্তু এখানে চাকরি প্রাপ্তির প্রবাবিলিটিকে 100% করে দিবে। এই সময় এই জাতক চাকরি পাবে। এবার সেই চাকরিটা কেমন চাকরি হবে, সরকারি না প্রাইভেট, এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে চার্ট দেখে। সব সময় মিলবে না, বাট বেশ কিছু সময় মিলবে। পরিষ্কার হলো? এই জায়গাটা পর্যন্ত মোটামুটি পরিষ্কার হলো কি? স্যার স্যার বলছিলাম বৃহস্পতিটাকে কেন সিলেক্ট করলেন চাকরি দেওয়ার জন্য? বৃহস্পতি হচ্ছে গিয়ে আমাদের জীবনের স্টেবিলিটি ইন্ডিকেটিং প্ল্যানেট। বৃহস্পতি আমাদের জীবনের সামাজিকতা, রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা, আরোগ্য, ধর্ম প্রবণতা, এই ধরনের পজিটিভিটি দিয়ে থাকে। এবং এই কারণে বৃহস্পতির একটা গুড ইম্প্যাক্ট নেই, সেই সময় খুব ভালো কিছু হয়ে গেছে, এটা জেনারেলি হতে দেখতে পাওয়া যায় না। শনিও দিয়ে থাকে, শনির মধ্যে পজিটিভিটি নেগেটিভিটি দুই আছে, কিন্তু তাহলেও শনিকে আমরা ধরবো, তবে সঙ্গে বৃহস্পতিকে সিগনিফায়ার অফ ক্রিয়েটিভিটি, সিগনিফায়ার অফ ক্রিয়েশন, সিগনিফায়ার অফ নিউ ইভেন্ট, এই হিসেবে আমরা নিতে পারি। এবং বৃহস্পতির দশা অন্তর্দশা বা বৃহস্পতির ট্রানজিট, সেই সময় একটা অ্যাক্টিভ প্ল্যানেটের মুভমেন্ট, সেটা কিন্তু আমাদেরকে নিতেই হবে। এই অ্যাক্টিভ প্ল্যানেটের মুভমেন্ট কি হতে পারে? এটা হতে পারে শুক্র দশমে প্রবেশ করলো এবং বুধ শুক্র একত্রে প্রবেশ করে শুক্রের নিজভঙ্গ যোগ করে দিল, এবং তখন হচ্ছে গিয়ে বুধ শুক্র তারা দুজনেই ওখানে রয়েছে। ওকে স্যার। হ্যাঁ, বলুন। স্যার, আমি সুতপা বলছি। হ্যালো। হ্যাঁ, বলছি কি যে স্যার, আপনি এর আগে আগে ক্লাসে একটা ক্লাস করেছিলেন যেখানে আপনি বলেছিলেন যে 12টা ঘরে রবি, চন্দ্র, বুধ, শুক্র, এই চারটে গ্রহ কোথায় কোথায় বসলে কি কি ফল দেয়, কিন্তু বাকিগুলো আর আমার কাছে নেই, মানে বৃহস্পতি, শনি, ওগুলো করে কেতু, দিচ্ছি, রাহু। রেকর্ডেড ভিডিওতে পেয়ে যাবেন। আচ্ছা। হ্যাঁ, স্যার এখানে এই চার্টের উপরে বিদেশ যাত্রা কিভাবে হলো, যোগটা ওইটা একটু যদি বলতেন আরেকবার। আমি বলবো, তার আগে আমাকে একটা জিনিস বলুন, বিদেশ কোন ঘরটা? 9 আর 12। ও, আর কেউ কিছু? 12 ঘর স্যার। 12, ঠিক আছে, ভেরি গুড। তো বিদেশের ক্ষেত্রে আমাদের তিনটে ঘর আছে। বিদেশ মানে হচ্ছে গৃহত্যাগ, তাহলে প্রথম ঘর হচ্ছে 3। দ্বিতীয় ঘর যেটা, সেটা হচ্ছে 9। 9 হচ্ছে কেন, আগেকার দিনে বিদেশ যাত্রাকে যেটা বলা হতো সেটা হচ্ছে তীর্থযাত্রা। তীর্থযাত্রা করার জন্য চলে যেত আর ফিরে আসতো না লোকজন, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। 9 আর 12 নম্বরটা হচ্ছে গিয়ে সেই বিদেশ, যেটা হচ্ছে আমি আমার সমস্ত সত্ত্ব ত্যাগ করছি, আমিত্বকে আমি ত্যাগ করে চলে যাচ্ছি, আলটিমেট
ফরেন ট্রাভেল। তাহলে 3, 9, 12 এরা হচ্ছে আমাদের বিদেশের সঙ্গে সম্পর্কযুক্ত। যদি খুব অল্প দিনের জন্য হয় তাহলে এটা হচ্ছে গিয়ে 3 নম্বর ঘর থেকে আমরা জাজ করব। যদি একটু মিডিয়াম ডেজের জন্য হয় তাহলে আমরা এটাকে জাজ করব 9 নম্বর ঘর থেকে। আর যদি এটা লং ডেজের জন্য হয় তাহলে আমরা একে জাজ করব 12 নম্বর। আর এবার আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে ঘর। ঘর আমরা কোত্থেকে বিচার করব? 4 থেকে। ফোর্থ হাউস। তাহলে 4-এর সঙ্গে যদি আপনার 12 সম্পর্ক করে তাহলে আপনি বিদেশে থাকতে পারবেন। এবার বিদেশে যে আপনি থাকতে পারবেন সেটার জন্য কি লাগবে? সেটার জন্য লাগবে একটা চাকরি, যে চাকরি নিয়ে বিদেশে থাকবেন। তাহলে চাকরিটা হচ্ছে গিয়ে 10, আয় হচ্ছে 11। তাই 10, 11, 12 কানেকশন হলে পরে আপনার কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে। তার সঙ্গে যদি পজিটিভ 4th হাউসের কানেকশন তৈরি হয়, 4th হাউস মানে আমরা বললাম কি গৃহ, তাহলে পজিটিভ 4th হাউসের কানেকশন তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই লোকটা দেশের বাইরে চাকরি করতে যেতে পারবে, চাকরি করতে গিয়ে এরা ঘর বানাতে পারবে এবং সেই ঘরে এ লং টার্মের জন্য থাকতেও পারবে। সুদেশনা, পরিষ্কার হলো? হুম, মোটামুটি খুব ক্লিয়ার হলো না। তা খুব কঠিন সাবজেক্ট না। তো আমি আরেকবার বলবো কি দরকার? হ্যাঁ স্যার, পারি। আরেকটা বলুন স্যার। আচ্ছা, বিদেশ আমরা বুঝে গেছি 3। আমি একটু লিখে লিখে করি। বিদেশ হচ্ছে আমাদের 3, 9, 12। ঘর হচ্ছে আমার 4, চাকরি হচ্ছে আমার 10, আর আয় হচ্ছে আমার 11। সেখানে সঞ্চয় আছে, এখানে ষষ্ঠ আছে ইম্পর্টেন্ট, এগুলো আমরা এখন রাখছি না, আমরা সিম্পলি করছি। তাহলে চাকরির যোগ রয়েছে, 10-এর সঙ্গে 4-এর সম্পর্ক, বাড়ির কাছে চাকরি। 10-এর সঙ্গে 12-র সম্পর্ক, দূরে চাকরি। এবার যদি 10-এর সঙ্গে 4-এরও কানেকশন হয়েছে, 12-রও কানেকশন হয়েছে, 11-রও কানেকশন হয়েছে, তার মানে 12 হচ্ছে এখানে বিদেশ যাত্রা। বিদেশ যাত্রায় সাফল্য আসবে, মানে বিদেশ যাত্রার সম্ভাবনা এটা বাড়ছে। এবার বিদেশে গিয়ে থাকবে কোথায়? থাকার জন্য তো একটা স্পেস চাই, সেই স্পেসটা প্রোভাইড করবে চতুর্থ ভাব। তাহলে 10, 12 কর্ম এবং বিদেশ এদের মধ্যে সম্পর্ক হলো, তার মানে এই জাতকের বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এরপরে কি হচ্ছে? এ কি আবার আমাকে দেখাচ্ছি ওর মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস? অদ্ভুত স্যার আপনি, মানে এটা সমস্যা কেন হচ্ছে বুঝতে পারছি না। তবে মনে হয় কোনো টেকনিক্যাল সমস্যা কি না সেটা বুঝতে পারছি না, টেকনিক্যাল হতে সমস্যা পারে, হতে আমি পারে। আরেকবার লগ ইন টগ ইন করে নেবো, কারণ আমার তো পেমেন্ট করা আছে, কিন্তু আমি এখন করতে পারছি না। কি বাজে ব্যাপার। যাই হোক, এই সেশনটা তো আমাদের রেকর্ডেড হবেই। এটা মোটামুটি 25-30 মিনিটের আশা করা যায় হবে। আচ্ছা, তাহলে 3, 9, 12 এরা হচ্ছে বিদেশ। 4 হচ্ছে আমার থাকার জায়গা, বাসস্থান। আর এটা হচ্ছে আমার কর্মচাকরি। এদের মধ্যে যদি যোগাযোগ হয় 3, 9, 12 আর 10, 11, তাহলে এখানে বিদেশে চাকরি নিশ্চিত, বিদেশে চাকরি করতে পারবে। এবার বিদেশে রেসিডেন্টশিপ হবে কিনা, থাকতে পারবে কিনা, সেইটার জন্য আমরা কি করব? সেটার জন্য আমরা 4-এর কানেকশন আছে কিনা দেখব। 4 হচ্ছে আমার ঘর। তাহলে 3, 9, 12-র সঙ্গে 4, 4-এর সঙ্গে 10, 11 কানেক্টেড হলে পরে আমরা বলতে পারবো যে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। এখানে 4 নম্বর ভাবটা সেকেন্ডারি, কিন্তু 5 নম্বর, সরি, 10, 11 আর 12 এরা কিন্তু হচ্ছে প্রাইমারি, এরা মূল গুরুত্ব পাবে। তাহলে মোটামুটি এটা পরিষ্কার হয়েছে। স্যার হ্যাঁ, তার মানে মোটামুটি। কি বলতে পারি স্যার, দশম মানে টেন্থ আর যদি থার্ড কানেকশন হয় তাহলে বলবো সর্বটাইমের জন্য বিদেশ যাত্রা। হ্যাঁ, আর স্থায়ী স্থায়ী হবে না। হ্যাঁ,
আবার 10-এর সাথে যদি আমার 9 কানেকশন করে, তাহলে তাও বলবো যে সেটা দীর্ঘ টাইমের জন্য সেটা, সরি, 12-এর সাথে যদি 9 কানেক্ট হয় আবার 10-এর সাথে কানেক্ট হয়, তাহলে বলবো যে সেটা দীর্ঘ টাইমের জন্য যাবে, কিন্তু স্থায়ী হতে পারবে না, চলে আসবে। হ্যাঁ, 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 যদি তারপর 4th হয়, তাহলে বলবো যে তার ঠিক আছে, তারা স্থায়ী হতে পারবে, এমন কিছু হচ্ছে কি? ঠিক ঠিক, চলবে। এবার থ্যাংক ইউ স্যার। জ্যোতিষশাস্ত্র তো একটা ভাস্ট সাবজেক্ট। প্রত্যেকটা মানুষের কুণ্ডলিতে এক এক রকম করে পরিবর্তন দেখতে পাওয়া যায়। তাই খেয়াল রাখবো আমরা, এবং কি ঘটছে কোন দিকে যাচ্ছে সেটা খেয়াল রেখে আলটিমেটলি প্রেডিক্ট করবার চেষ্টা করবো। তাহলে এই জায়গাটা পরিষ্কার হলো। তাহলে এইটা বুঝবার পরে, এই বিষয়টাকে বুঝবার পরে, তারপরে কোন গ্রহের ওপর থেকে কোন গ্রহের মুভমেন্টে কি হয় সেটা আমি করিয়ে দেবো। তার আগে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে প্রেডিকশনের ইজি, ইজি বলবো না, ইজিয়েস্ট টেকনিক। সেটার নাম হচ্ছে ভৃগু প্রগ্রেশন। ভৃগু প্রগ্রেশনের জন্য আপনার দুটো জিনিস বার করতে হবে। একটা হচ্ছে গিয়ে সিগনিফাইং প্ল্যানেট, কোন গ্রহটা কোন ঘটনাকে সিগনিফাই করে। আর একটা হচ্ছে গিয়ে কোন সময় সিগনিফাই করে। যেমন এই লোকটার ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তমপতি, মোটামুটি শুক্র রাহুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, বৃহস্পতির সঙ্গে যুক্ত রয়েছে, বুধ ভালো স্ট্যাটাসে আছে। ভালো কথা, বুধের কন্ডিশন বেশ ভালো। তাহলে বুধ কখন বিয়েটা দিতে পারে? যদি বুধের কন্ডিশন উইক হয়, তাহলে অন্য কোনো গ্রহ বিয়ের সঙ্গে সরাসরি সম্পর্ক করেছে কিনা তাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে বুধ কোন সময় বিয়েটা দিবে? তাহলে এই যে ভৃগু প্রগ্রেশন সিস্টেম, একদম সিম্পল সিস্টেম। এখানে আমরা প্রত্যেকটা গ্রহের এক পাক ঘুরতে বা একটা রাশি যেতে 1 বছর লাগে এটা ধরে নেবো। তার মানে হচ্ছে গিয়ে কি, এই মঙ্গলটা কর্কট রাশিতে রয়েছে বা কর্কট রাশি থেকে সিংহে যাবে, এর জন্য এর টাইম লাগবে হচ্ছে গিয়ে 1 বছর। কোন গ্রহের প্রদক্ষিণ কাল কত, কোন গ্রহ কতটা জোরে ঘুরছে, এই সমস্ত আমাদের ভাবনা চিন্তারই ব্যাপার নেই, আমরা এগুলো ভাববোই না। আমরা কি ভাববো? আমরা ভাববো প্রত্যেকটা গ্রহের যে প্রদক্ষিণ কাল সেটা হচ্ছে গিয়ে 1 বছর। পরিষ্কার? তাহলে এবার কখন বিয়ে হতে পারে? বিয়ে হওয়ার জন্য হচ্ছে গিয়ে ভৃগু প্রগ্রেশনে কিছু রুলস আছে। সেটা হচ্ছে গিয়ে দেখতে হবে যে যে গ্রহটাকে নিয়ে আমরা ট্রানজিট করব বুধ, সেই গ্রহটার দশাকালে কোন রকম সম্পর্ক ট্রানজিট মুভমেন্টের সঙ্গে রয়েছে কিনা। তাহলে বুধকে যদি আমরা ধরি, তাহলে বা লক্ষ্য করুন, বুধ বুধের উপরে আসবে 25 বছর বয়সে। তাহলে 25-এ বিয়ে হওয়ার একটা যোগ তৈরি হলো। তারপরে বুধ সপ্তম ভাবের উপর দৃষ্টি দেবে 2 বছর পরে। বুধ নিজের বুধের উপর দৃষ্টি দেবে কবে? 7 বছর পরে। মোটামুটি বোঝা গেল। এইবার এই যে বুধ 8th হাউসে রয়েছে, এই যে 8th হাউসে নয় 11th হাউসে রয়েছে, তাহলে কখন কখন বিয়ের কম্বিনেশন তৈরি হতে পারে? তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে এই এজটা হচ্ছে 25, একটা গ্রহ তার উপরে আসে হচ্ছে গিয়ে 25 বছর পরে। ঠিক এটা শুনতে খেয়াল রাখো, পাচ্ছেন। 25 বছর। কারণ হচ্ছে গিয়ে বৃহস্পতির ফার্স্ট সার্কেল, ফার্স্ট ফার্স্ট টার্নে বৃহস্পতি সে হচ্ছে গিয়ে 12 বছরে আসবে এই ঘরে।
12 বছরে এই ঘরে, তার 1 বছর পরে 13 বছর এই ঘরে। এটা ভৃগু প্রোগ্রেশন সিস্টেম। তাহলে বুধ সে হচ্ছে গিয়ে এই জায়গাটাতে আসবে 25 বছরে। 25 বছর ওভারকাম করবার পরে আবার বুধের যাত্রা শুরু হবে। এই করে কোনো একটা সময় বুধ নিজের ক্ষেত্রে গিয়ে পৌঁছবেন। সেখানে হয়তো আহ বুধের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো গ্রহের দশা চলছে, সেই গ্রহটাকে আমরা ট্রানজিটে দেখতে পেলাম, এরকম ঘটতেই পারে। তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে 25, আবার এক পাক, আরো 12, 37, আরো এক পাক, তাহলে হচ্ছে গিয়ে 49, তারপরে আরো এক পাক ঘুরলে পরে 61, 49, 61 এরকম দেখতে পাওয়া যাবে। কেন? কারণ হচ্ছে গিয়ে একবার ঘুরে এসে বুধ ঠিক আগের ঘরটাতে এসে স্টপ করবে। বুধ এই ঘরটাতে রয়েছে, বুধ তার আগের ঘরে এসে স্টপ করে যাবে। এটা আমাদের গণনার ক্ষেত্রে। প্রকৃত পক্ষে এরা কিন্তু ঘুরছে, কন্টিনিউয়াসলি মুভমেন্ট এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তাহলে বিষয়টা মোটামুটি পরিষ্কার হলো। ধরে নিচ্ছি শনি তৃতীয় রয়েছে, জাতক এসে প্রশ্ন করলো যে দেখে একটু বলুন তো আমার জীবনে ব্যথা কবে মিটবে। তাহলে শনি বক্রী অবস্থায় ব্যথা মিটবে না, তাহলে আমাকে ওয়েট করতে হবে কবে শনি মার্গী হবে। তাহলে শনি মার্গী হওয়ার ডেট হচ্ছে নভেম্বরের সম্ভবত 10 তারিখ। তাহলে শনি এখানে কিছুদিন যাবে। তাহলে শনি যদি আমাদের ট্রানজিট কে ইন্ডিকেট করে, ট্রানজিট কে সিগনিফাই করে, তাহলে শনি কখন তার নির্দিষ্ট জায়গাতে যাচ্ছে বা কখন শনির উপরে শনি আসছে, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। দশা কার চলছে সেটা আমাদেরকে দেখতে হবে, দেখে প্রেডিক্ট করতে হবে। তাহলে ভৃগু প্রোগ্রেশন একদম সিম্পল। কোনো একটা গ্রহকে আপনি আইডেন্টিফাই করুন যেটা হচ্ছে ওই বিষয়টার মোস্ট সিগনিফাইং প্ল্যানেট। যেমন হচ্ছে গিয়ে এইখানে প্রেম, এই মানুষটা এসে আমাকে যদি জিজ্ঞেস করে যে আমার প্রেম কবে আসবে, তাহলে আমি আর কি কি করব? তাহলে আমি দেখবো যে এর চাঁদ কোথায় আছে বা এর শুক্র কোথায় আছে। তাহলে এর চাঁদের উপরে শুক্র মঙ্গল রাহু, বা মঙ্গলের উপরে শুক্র রাহু ইত্যাদি প্রভাব পড়লে এর মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ হবে, তখন এ আর কি নিজের মতো করে সংসার তৈরি করতে পারবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই যে শনির মুভমেন্ট শনির ওপর দিয়ে হচ্ছে বা কোনো সিগনিফাইড বিষয়ের উপর দিয়ে হচ্ছে, সেইখানে কিন্তু আমরা বক্রতাকে কনসিডার করছি না। এই সময় অবশ্যই এইখানে ট্রু ট্রানজিট এইটাকে আপনারা দেখে নেবেন। ট্রু ট্রানজিট যদি না দেখেন তাহলে কিন্তু মুশকিল হবে। এবং রাহুর যে গতি, রাহুর গতিকেও আপনাদের পারফেক্ট ভাবেই দেখে নিতে হবে। অনেক সময় আমরা বলি এই তো সাড়ে সাথী চলছে,